আমি অনুভব করছিলাম কিছু একটা তো আমার আশেপাশে আছে, আমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত নই। উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম আজকের দিনটা আমাকে বাঁচিয়ে নাও। হঠাৎ করে কি যেন একটা আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি আর কখনো করব না, আজকের দিনটা আমাকে বাঁচিয়ে নাও। বিশ্বাস করো, সেই মুহূর্তে আমার নিজের উপরেই দয়া হচ্ছিল। কেন যে এই রাত্রে আমি আসতে গেলাম, কেন যে আমার মাথায় ভূত চেপেছিল। ভাবছিলাম আজ হয়তো বা বেঁচে ফিরতে পারবো না। ঠিক তখনই গাছের দিকে আমার চোখ চলে গেল, আর আমার চোখ সাক্ষী হলো এমন একটা জিনিসের যেটা হয়তো বা কোনো দুঃস্বপ্ন হলে অনেক বেশি ভালো হতো। সকাল থেকে মনটা ভালো নেই। আচ্ছা তুমিই বলো, এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে ল্যাদ খেয়ে মেসে বসে থাকতে কারই বা ভালো লাগে? আমাকে চিনতে পারছো না? আমি রাজীব। বলতে পারো আমি এই গল্পের মূল চরিত্র। আমি একজন গ্রামেরই ছেলে, পড়াশোনার খাতিরে শহরে এসেছি। থার্ড ইয়ার চলছে, কিছুদিন হলো এক্সামটা শেষ হয়েছে, কিন্তু ভালো লাগছে না। এক্সাম শেষ হওয়ার পরে অনেকের আনন্দ হয়, কিন্তু আমার কেন জানি না ভালো লাগছে না। মনে হচ্ছে কোথাও থেকে ঘুরে আসি। আমার অন্যান্য বন্ধু বান্ধবরাও যে যার মতন ঘুরতে বেরিয়ে গিয়েছে, বাড়ি চলে গিয়েছে, মধ্যে পড়ে আমি একা হয়ে গেলাম। এইসব কথা ভাবছিলাম, ঠিক তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। মিনিট দুয়েক ফোনে কথা বলার পরে বুঝলাম যে না, এবার কোথাও ঘুরতে যেতে পারা যাবে। কারণ পিসি ফোন করেছিল, বলছিল যে সেখান থেকে যেন আমি ঘুরে আসি, অনেকদিন যাইনি, তার মন খারাপ করছে। সত্যিই তো, গত 7 বছর ধরে পিসির বাড়িতে যাওয়া হয়নি। পিসি মূলত বাড়িতে একাই থাকে। আমি যখন ক্লাস 10-এ, তখন জামাইবাবু মারা যান। তাদের কোনো সন্তানও হয়নি। আমাকে খুবই ভালোবাসেন, সেই জন্যই হয়তোবা মন খারাপ করছে। যাই হোক, আমি বললাম ঠিক আছে যাব। দেখো, শহরে এসে পড়াশোনা করলেও আমি মূলত গ্রামেরই ছেলে, কিন্তু আমার পিসির বাড়িটা যেন গ্রামের থেকেও গ্রাম। মানে ভাবতে পারছ, এই জেনারেশনে দাঁড়িয়ে সন্ধ্যা 6টার পরে কেউ বাইরে বেরোয় না। গাড়ি চলা তো দূরের কথা, সন্ধ্যা 7টার পরে নাকি বিদ্যুৎ থাকে না। তারপরেও মায়া, দরদ, ভালোবাসা কেন জানি না আমাকে এটা বলতে বাধ্য করালো যে না, আমি কাল যাব। রীতিমতো আমি সিদ্ধান্তও নিয়ে নিয়েছি, আজকের দিনটা গোছগাছ করে রাখবো, একটু খাওয়া দাওয়া করব, মজা করব, দেন কাল সকালে বার হব। সকাল বলতে বলতে এখন সময় 11টা, কিন্তু আমি সেখানে গিয়ে পৌঁছালাম বিকাল 5টার সময়। এখনো প্রায় 10 কিলোমিটার রাস্তা বাকি। 6 কিলোমিটার রাস্তা পর্যন্ত যেতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি গাড়ি ঠিকই পেয়ে যাব। তারপরের 4 কিলোমিটার যে কিভাবে যাব সেটাই ভাবছি, কারণ ওখানে যেতে যেতে 5:30 বেজে যাবে, আর 5:30 বাজা মানে কোনো গাড়িই যেতে চাইবে না। রাস্তায় বাবার সাথে কথা হয়েছিল, বলছিল একটু সকাল সকাল বার হলেই তো পারতিস। 2-4টে ধমকও দিল, একটু বকাবকিও শুনতে হলো। যাই হোক, যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, যেটা হতে চলেছে সেটার উপরে গুরুত্ব দেওয়া যাক। অনেক গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করলাম, ডবল ভাড়া দেওয়ার কথাও বললাম, কিন্তু কেউ রাজি হলো না। শেষমেশ হাল ছেড়ে দিয়ে পায়ের ব্যবহারই করতে হলো। হ্যাঁ, হাঁটতে শুরু করলাম। আমার এই গাড়ি ঘোড়ার সন্ধান করতে করতে কখন জানি অন্ধকার হয়ে যাবে বুঝতে পারিনি। এসব করতে করতে 6টা বেজে গেল। এখনো পর্যন্ত হালকা হালকা আলো আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে যে অন্ধকার হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গ্রামাঞ্চলে এই একটা সমস্যা, শহরের মতন রাস্তার ধারে অত বাড়ি ঘর নেই, কেমন জানি একটা সুনসান পরিবেশ। যদিও এই পরিবেশ গ্রামের মানুষদের অনেক বেশি আনন্দ দেয়। 2 দিকে মাঠ, ছোট্ট একটা ইটের অগোছালো রাস্তা। এই রাস্তায় হাঁটতে গিয়ে আমার থেকে আমার জুতোর বেহাল দশা। প্রায় পৌঁছেই গিয়েছি। ইটের রাস্তা শেষ করে এখন মাটির রাস্তায় পৌঁছালাম। 2 সাইডে সারি সারি গাছ লাগানো, গাছের পাতা নিচে পড়ে রাস্তাটাকে যেন মুড়ে রেখেছে। গত কয়েক মিনিট ধরে আমি একটা জিনিস যেন অনুভব করছিলাম, কেউ একজন আমার সাথে সাথে চলছে।
আমার পিছু পিছু কেউ একজন তো হাঁটছে। এই বিষয়টা তখনই স্পষ্ট হলো যখন মাটির রাস্তায় হাঁটতে শুরু করলাম। নিচে গাছের পাতা ছড়িয়ে আছে, হাঁটার একটা শব্দ হচ্ছে। আমি অনুভব করছিলাম আমি ছাড়া আরো দুজন আমার সাথে সাথে হাঁটছে, এবং সব থেকে অদ্ভুত বিষয়, আমি যেখানে থামছি সেই পায়ের আওয়াজ সেখানেই থেমে যাচ্ছে। প্রথম প্রথম বিষয়টা স্বাভাবিক মনে হলেও এখন একটু একটু ভয় পেতে শুরু করেছি। আমি কৌতূহলবশত পিছনের দিকে না তাকিয়েই দুবার ডাকলাম, কে কে? কোনো সাড়া পেলাম না। আর মাত্র 200-300 মিটার। এই রাস্তাটা শেষ হলেই যেন আমি বাঁচি। বাগানটাও শেষ হয়ে এসেছে। বাগান শেষ হতেই চাঁদের সামান্য আলো দেখা দিয়েছে। হঠাৎই পিছন থেকে কি যেন একটা সামনে চলে আসলো। প্রথম প্রথম আমি একটু ভয়ই পেয়েছিলাম। তার কিছুক্ষণ পরে দেখি যে একটা কুকুর। এতক্ষণ ধরে যার কথা ভেবে আমি ভয় পেয়েছিলাম সে যে একটা কুকুর, এটা ভাবার পরে কারই না হাসি পাবে। আমি নিজে থেকেই হাসতে শুরু করে দিলাম, আর মনে মনে ভাবছিলাম পিছনের দিকে যদি একবার তাকাতাম তাহলে হয়তোবা এরকম আর ভ্রান্ত ধারণা তৈরি হতো না। যাই হোক, পিসির বাড়িতেও পৌঁছে গিয়েছি। দরজায় আওয়াজ করতেই পিসি চলে আসলো। দরজা খুলল। আমাকে দেখতে পেয়ে তিনি কতই না আনন্দিত, কতই না খুশি। আমার দুগালে দুটো চুমু খেয়ে ঘরে ডেকে নিয়ে গেল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি এখনো ছোটই আছি। আমাকে হাতে মুখে একটু জল দিয়ে আসতে বলল। টিউবওয়েলটা ঘরের বাইরে। টিউবওয়েলের কাছে গেলাম, দেখলাম সেই কুকুরটা এখনো দাঁড়িয়ে আছে। তাকে দেখে বললাম, বেটা তোর জন্যে কতই না আমি ভয় পেয়েছি। তারপর ভিতরে চলে গেলাম। পিসিকেও এই ঘটে যাওয়া ঘটনার কথা বললাম। পিসিও ভীষণ হাসছিল, কিন্তু সেই হাসির মধ্যেও কিছু একটা যেন লুকিয়ে আছে, যেটা আমাকে বলেও বলতে চাইছে না। তিনি আমার জন্য খাবার বাড়ছিলেন। খাবার সাজানোর পরে আমাকে ডাকলেন, বললেন, খেয়ে নে, তুই অনেক ক্লান্ত। সত্যি সারাদিনে যে পরিমাণ ধকল গিয়েছে আমার শরীর যেন আর নিতে পারছে না। খাবারটা খুবই সুস্বাদু ছিল। আমি প্রশংসা না করে পারলাম না। পিসিকে বললাম, আমি ভেবেছিলাম এখানে 1 দিন থাকব, কিন্তু এই খাবারের টেস্ট হয়তোবা আমাকে 3 দিন ধরে রাখবে। পিসি হেসে ফেলল, বলল আমাকে নাকি 3-4 দিনের আগে ছাড়বেও না। বেশ খাবার খেয়ে আমি উঠে পড়লাম। পিসি আমার জন্য জায়গা করে দিল, মশারি টাঙিয়ে দিল। তারপরে আমি যে শুলাম, আমাকে আর কে খুঁজে পাই। বিশ্বাস করো, সেই রাত্রে আমি এত ক্লান্ত ছিলাম, আমার পাশে যদি কোনো পারমাণবিক বোমাও ফুটত তাও হয়তোবা আমার ঘুম ভাঙত না। সকালে যখন উঠলাম তখন 6:30 বাজে। গ্রাম অঞ্চলের এই সকালের দৃশ্যটা এত সুন্দর, এত মুগ্ধকর, তোমাকে বলে বোঝাতে পারবো না। সকালে উঠতেই চা, বিস্কিট, নাস্তা সমস্ত কিছু রেডি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ঠিকঠাক টাওয়ার পায় না। গত রাত্রে যেহেতু আমি ঘুমিয়েছিলাম, সুতরাং এ সমস্ত কিছু আর মাথায় আসেনি। আজ সকালে যখন মোবাইল নিয়ে বসলাম তখন দেখলাম টাওয়ারের অবস্থা করুণ। বাড়ির সামনে একটা গাছ আছে। গাছটা বেশ বড়। চারিদিকে ডালপালাগুলো এত সুন্দরভাবে ছড়িয়ে আছে, দূর থেকে দেখে মনে হবে যেন একটা সবুজ ছাতা। গাছের নিচে একটা তক্তপোষ পাতানো। ওখানে বসেই আমি নেট চালাতাম। বিকালের টাইমে একটু ঘুরতে বার হলাম। একটা জিনিস আমাকে প্রচণ্ড অবাক করেছে। অনেক বছর আগে যখন আমি এসেছিলাম, অনেক কটা পাকা বাড়িও ছিল। সেই বাড়িগুলোতে যারা বসবাস করত তারাও নাকি এখন আর বসবাস করে না। আশেপাশে বাড়ি তো আছে, কিন্তু বাড়িতে মানুষজন থাকে না। এই বিষয়গুলো আমার মনে কিছু প্রশ্নের উদয় ঘটালো। আমি একটু অবাকই হয়েছিলাম। হাঁটতে হাঁটতে পিসিদের গ্রাম ছাড়িয়ে পাশের গ্রামে গেলাম। সেখানে কিন্তু মানুষজন দিব্যি বসবাস করছে, কোনো অসুবিধা নেই। একজাক ছেলে দেখলাম মাঠে ফুটবল খেলছে। কিছুক্ষণ সেখানে দাঁড়ালাম, তারপর সেখান থেকে চলে আসলাম। একটা ব্রিজের র্যাকের উপরে একদল মানুষ বসে আছে। এটা গ্রাম অঞ্চলের নতুন কোনো দৃশ্য নয়। একঝাঁক মানুষ এক জায়গায় বসে আড্ডা ঠাট্টা মজা করবে, এটাই গ্রাম অঞ্চলের দৃশ্য।
এটা যদি না থাকে তাহলে সেটা অস্বাভাবিক। এদের মধ্যে দু একজনকে এমনও দেখলাম যারা আগে পিসিদের গ্রামে বসবাস করত, কিন্তু এখন হয়তোবা এই গ্রামে চলে এসছে। খুব গুটি কতক মানুষ সেই গ্রামে আছে, কিন্তু আমি যখন এসেছিলাম তখন দৃশ্যটা এমন ছিল না। যাই হোক, আমাকে বলে দেওয়া হয়েছিল সন্ধ্যার আগে যেন আমি বাড়িতে পৌঁছাই। সন্ধ্যাও হয়, সেই জন্য আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে সেই কুকুরটাকে দেখলাম, তার নাম দিলাম নিঝুম রাতের সঙ্গী। কিন্তু এই সঙ্গীটা যেন একটু দুষ্টু। সাধারণত কুকুরদের পাশে গেলে তারা অত রিয়্যাক্ট করে না, কিন্তু এ যেন একটু ভিন্ন। এর পাশে যেতেই বাজেভাবে রিয়্যাক্ট করল। তাই ওর নাম পরিবর্তন করে নিঝুম রাতের দুষ্টু সঙ্গী রাখলাম, কারণ গতকাল রাত্রেও তো সে কম দুষ্টামি করেনি। বাড়ি পৌঁছে পিসিকে পেলাম না, হয়তোবা কোথাও গিয়েছে। আমি গাছের ছাউনিতে বসে মোবাইল ঘাঁটতে শুরু করলাম। পিসির হাতে দেখি একটা পাত্র, তাতে গরুর দুধ আছে। বলল আজ আমার জন্য একটু পায়েস বানাবে। আমি মজার ছলে বললাম, তোমার এই আতিথেয়তা যেন এখানে আমাকে পার্মানেন্ট সঙ্গী না বানিয়ে নেয়। তারপর পিসি আমার পাশে এসে বসল। অনেক গল্প হচ্ছিল। গল্পের মাঝে আমি পিসিকে প্রশ্ন করলাম, আচ্ছা পিসি, এই যে আশেপাশে এত কটা বাড়ি ছিল সেগুলো আর নেই কেন? আর যে সমস্ত বাড়িগুলো আছে এখানে মানুষ কেউ বসবাস করে না কেন? আগে তো অনেক মানুষ বসবাস করত, এখন তো দেখলাম 2-4টে বাড়ির মানুষ ছাড়া তেমন কেউ নেই। এমন অবস্থা কেন? পিসির মুখের এক্সপ্রেশন দেখে বুঝলাম তিনি হয়তোবা বলতে চাইছেন না। তারপরেও আমি জোর জবরদস্তি করাই তিনি আমাকে বললেন পরে বলবো। বলে সেখান থেকে উঠে আসলেন এবং বললেন, ঘরে এসে বস। দুটো মাত্র ঘর, একটা ছোট একটা বড়। তার সাথে সামনে বারান্দায় একটুখানি বাড়িয়ে তৈরি করা একটা রান্নাঘর, টয়লেট, বাথরুম, টিউবওয়েল সবকিছু ঘরের বাইরে। অবাক হওয়ার কিছু নেই, গ্রামে এমনটাই হয়। এখন সময় রাত 8:30। দুদিন আগে পর্যন্ত এই সময়টা আমার কাছে রাত ছিল না, কিন্তু এখানে আসার পরে 8:30 মানে অনেক রাত। রান্নাঘর থেকে আওয়াজ আসলো, বুঝলাম পিসি রাতের খাবারের জন্য ডাকছেন। তবে গত 2.5-3 ঘন্টা আমার মনের মধ্যে ওই একই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। কেন এই গ্রাম থেকে এত মানুষ চলে গেল? কেন এখানে মানুষজন থাকে না? খেতে বসলাম। খেতে খেতে পিসিকে আবার জিজ্ঞাসা করলাম, বলতে পারো রীতিমতো বলতে বাধ্য করলাম। পিসি যেটা বললেন আমার চিন্তা ভাবনাটাও ঠিক কিছুটা তেমনই ছিল, তবে মনে হলো তিনি অতটা গভীরে গেলেন না। তিনি বললেন, গত 3-4 বছর ধরে এই গ্রামে অনেক কটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এমনও দিন গেছে একই দিনে 3টি মানুষ মারা গেছে, কিন্তু মৃত্যুর কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যায়নি। প্রথম মৃত্যুর হারটা এত বেশি ছিল, মনে হচ্ছিল যেন কোনো মহামারী লেগেছে গ্রামে। কিন্তু আস্তে আস্তে মানুষের মুখে নানাবিধি কথা শোনা গেল। মানুষ বলতে শুরু করলো গত কয়েকদিনে যে মানুষগুলো মারা গিয়েছে তাদেরকে নাকি রাতে দেখা যাচ্ছে। এই ঘটনা গ্রামের মানুষের মধ্যে আরো বেশি কৌতূহল, আরো বেশি ভয় ঢুকিয়ে দিল। একটা সময় আসলো যখন সন্ধ্যা 6টার পরে কেউ আর বাইরে বার হতো না। এখানে সব থেকে অস্বাভাবিক বিষয় কি জানো? যারা মারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই নাকি রাতের অন্ধকারে মারা গিয়েছেন, অর্থাৎ দিনের বেলায় কোনো মানুষের মৃত্যু হয়নি। যে কজন মারা গিয়েছেন প্রত্যেকেই রাতে। গ্রামের মানুষ নাকি অনেক চেষ্টা করে কিছু ডাক্তারও এনেছিলেন, কিন্তু যে রোগের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেখানে ডাক্তার কি করবে? এই সমস্ত কিছু বলার পরে পিসি বললেন, এখন বিষয়টা স্বাভাবিক, এখন আর তেমন কিছু ঘটে না, তেমন কিছু নেই। আমি এটা বুঝেই গেছিলাম। এটা আমার জন্য শুধুমাত্র সান্ত্বনা বাক্য মাত্র। আসল বিষয় হচ্ছে এই গ্রামে তো কোনো মানুষই নেই। আমি পিসিকে বললাম, তুমি কেন উঠে গেলে না? তুমি কেন চলে গেলে না?
পিসি বললেন, স্বামীর ভিটে ছেড়ে কিভাবে যাই বল? পিসির এই ইমোশন কেন জানি না আমার মনে কাজ করল না, কারণ আমার মনে তখন শুধুমাত্র কৌতূহল কাজ করছিল। সব থেকে অবাক করা বিষয় কি জানো? যে ছেলেটা বিকাল পর্যন্ত এক সপ্তাহ প্ল্যানিং করছিল, সে এখন ভাবছে আজ রাতটা কোনো ক্রমে পার হলেই চলে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি ঘরে গিয়ে বসলাম। সন্ধ্যা 7টা থেকেই কারেন্ট নেই। এটা নতুন কোনো দৃশ্য নয়, গতকালও ছিল না। ওদিকে সমস্ত কিছু গুছিয়ে পিসিও ঘরে আসলো। পিসি আমার জায়গা করে দিচ্ছিল এবং জায়গা করতে করতে আবারও কিছু সান্ত্বনা বাক্য শুনিয়ে গেল। কিন্তু তুমিই বলো, যদি তোমার কথা শুনে কেউ এটা বুঝে যায় যে এটা শুধুমাত্র সান্ত্বনা, তাহলে কি সেই বাক্যের কোনো ক্ষমতা থাকে? সেই কথা বলে কি কোনো লাভ আছে? আমার কাছে বিষয়টা তেমনই ছিল। আমার মনে আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নগুলো করার মতো সাহস আমার ছিল না। তাই কোনো কথা না বাড়িয়ে আমি শুয়ে পড়লাম এবং শুয়ে শুয়ে সেই কথাগুলোই ভাবছিলাম পিসি আমাকে কত কিছু আড়াল করেছে। গত 7 বছরে আমাকে একবারও না আসতে বলার কারণ মনে হয় এটাই ছিল। অনেকক্ষণ ধরে ঘুমানোর ট্রাই করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার সেই কথাগুলো মনে হচ্ছিল, যেগুলো খাবার সময় আমরা আলোচনা করছিলাম। প্রায় 3-4 ঘন্টা পরে যখন একটু ঘুম ঘুম লাগছিল, তখন কেন জানি না মনে হলো বাইরের কেউ যেন আমাকে ডাকছে এবং রীতিমতো আমার নাম ধরেই ডাকছে। আমি স্পষ্ট গলায় শুনতে পাচ্ছিলাম, আওয়াজটা উঠান থেকেই আসছে। আমি উল্টো দিকে মুখ করে শোয়ার চেষ্টা করলাম। হঠাৎ করে জানালার দিকে চোখ চলে যায়। কারেন্ট না থাকায় জানালাগুলো খোলা ছিল, যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। জানালার বাইরে দেখলাম সেই কুকুরটাকে। আজ সন্ধ্যা পর্যন্ত যাকে দেখে খুবই স্বাভাবিক মনে হচ্ছিল, তাকে এখন কেন জানি না আর স্বাভাবিক মনে হচ্ছে না। আমি উঠে জানালাটা বন্ধ করে দিলাম। যখনই বেডে শুতে যাব, তখন মনে হলো আমার শরীরের উপরে আমি যেন কন্ট্রোল হারিয়ে ফেলছি। আমার মন চাইছে না বাইরে যেতে, কিন্তু কেন জানি না আমি বাইরের দিকেই যাচ্ছি। আমি বাইরে চলে আসলাম। চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ। গতকাল পর্যন্ত চাঁদের আলো তবুও স্পষ্ট ছিল, আজ ততটাও স্পষ্ট নয়। আমি কেন জানি না ঘাবড়ে যাচ্ছিলাম। সেই কথাগুলো কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল। মনে হচ্ছে আমার শরীরের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমার মন এবং মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে। আমি অনুভব করছিলাম কিছু একটা তো আমার আশেপাশে আছে। আমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত নই। উপরওয়ালার কাছে প্রার্থনা করছিলাম, আজকের দিনটা আমাকে বাঁচিয়ে নাও। হঠাৎ করে কি যেন একটা আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি আর কখনো করব না, আজকের দিনটা আমাকে বাঁচিয়ে নাও। বিশ্বাস করো, সেই মুহূর্তে আমার নিজের উপরেই দয়া হচ্ছিল। কেন যে এই রাত্রে আমি আসতে গেলাম, কেন যে আমার মাথায় ভূত চেপেছিল। ভাবছিলাম আজ হয়তোবা বেঁচে ফিরতে পারবো না। ঠিক তখনই গাছের দিকে আমার চোখ চলে গেল, আর আমার চোখ সাক্ষী হলো এমন একটা জিনিসের, যেটা হয়তোবা কোনো দুঃস্বপ্ন হলে অনেক বেশি ভালো হতো। আমি এমন একটা জিনিস দেখলাম যেটা আমার জীবনে আমি কখনো দেখিনি। আমি 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 তোমাকে বলে বোঝাতে পারবো না জিনিসটা কি, আমি এর ব্যাখ্যা দিতে তোমাকে পারবো না। কিন্তু অদ্ভুত, না মানুষ না পশু, তার মধ্যকার কিছু একটা হবে। তার সারা দেহে যেন রক্ত লেগে আছে, আর তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। প্রথমে তো একটা ছিল, কিন্তু এখন 30 থেকে 40টা ওই একই ধরনের প্রাণী যেন আমাকে ঘিরে রেখেছে, এবং তারা প্রত্যেকেই বাতাসে ভাসছে। আমি অনেকবার পিসিকে ডাকতে চাইলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বার হচ্ছিল না।
আমি রীতিমতো কেঁদে ফেললাম আর বারবার বলছিলাম, আজকের দিনটা আমাকে বাঁচিয়ে নাও, আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, কখনো করব না। আর আমার এই পরিস্থিতি দেখে তারা যেন আরো বেশি আনন্দ পাচ্ছিল, তারা আরো বেশি চিৎকার করছিল। আমি ভাবছি আমার পিসির কানে কেন সেই চিৎকার পৌঁছচ্ছে না, কেন তিনি উঠে আসছেন না, আমাকে বাঁচানোর চেষ্টা করছেন না। তারপর তারা সবাই সম্মিলিতভাবে এত জোরে চিৎকার করে উঠল যে ওই চিৎকারে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে যখন আমার চোখ খুলল, দেখলাম আমি খাটে শুয়ে আছি। গুটি কতক লোক এবং একটি ডাক্তার আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার পিসি আমার মাথার কাছে দাঁড়িয়ে কান্না করছে। পিসির পাশে আমার বাবা মাও দাঁড়িয়ে আছে। মা আমাকে জড়িয়ে ধরলেন। সকলের কথা শুনে বুঝলাম গত দুদিন আমার চোখ বন্ধ ছিল। আমার মনে আছে সমস্ত ঘটনা। মনে হচ্ছিল সকলকে খুলে বলি আমার সাথে সেই রাত্রে কি হয়েছিল। কিন্তু আমার বাবা মায়ের চোখের জল, আমার পিসির চোখের জল আমাকে এই কথাগুলো আড়াল করতে বাধ্য করল। আমি বলতে পারলাম না আমার সেই রাতের অভিজ্ঞতা। বাবা বারবার বলছিল, আর দেরি করব না, আর দেরি করব না, গাড়ি আসার মতো হয়ে গিয়েছে, আমরা এক্ষুনি রওনা দেব। ডাক্তারবাবু আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি এখন সুস্থ, তুমি অনেক সাহসী একজন ছেলে। আমি ঘরে শুয়ে আছি। আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাকিরা সব বাইরে চলে গিয়েছে। ঘর থেকে আমি বুঝতে পারছিলাম বাবা ডাক্তারবাবুর সাথে কথা বলছেন। ডাক্তারবাবু বলছিলেন এখন আর কোনো অসুবিধা নেই, ভয়ের একটা কারণ ছিল কিন্তু সেটা কেটে গিয়েছে। আমার পিসি বারবার আমার বাবার কাছে আর আমার মায়ের কাছে ক্ষমা চাচ্ছিলেন। আমার বাবা তাকে বলছিলেন, তোর কোনো দোষ নেই, তুই মন থেকে অত কষ্ট নিস না। মায়ের চোখে তখনও জল, আমার মাথার কাছেই বসে আছে। এরপর পিসি এবং বাবাও ঘরে আসলো। মনে হচ্ছিল বলি তিনজনকে, কিন্তু আমার মন বলতে চাইলেও আমার বিবেক আমাকে বাধা দিচ্ছিল। তাই সকলকে আমার ঘটনাটা আর বললাম না। শুধু একটাই কামনা করছিলাম, সেই রাত যেন কখনো না আসে।